আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজধানীর ডেমরায় অগ্নিকাণ্ডের শিকার ক্রীড়া সামগ্রীর ভবনটি ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভবনের যে অবকাঠামোগত শক্তি সেটা আর নেই, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার শঙ্কা রয়েছে ভবনটির। সকালে ফায়ার সার্ভিসের ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম ভবনটি পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন। গেল রাত 11:30টার দিকে 4তলা ওই ভবনের 3 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 8.5 ঘন্টার চেষ্টায় সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনীও। সুমন তানভীরের সহায়তায় খান আলমিনের রিপোর্ট। এখন চারদিকে কেবলই ধ্বংসস্তূপ। 8.5 ঘন্টা আগুন জ্বলার পর কিছুই থাকে না, সবকিছুই অনেকটা ছাই হয়ে গেছে। রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় 4তলা এই ভবনটি মূলত খেলাধুলা সামগ্রীর গুদাম ছিল জার্সি, জুতাসহ বিভিন্ন দাহ্য পদার্থ। আগুন লাগে এর 3য় তলায়। আগুন লাগে বৃহস্পতিবার রাত 11:30টায়। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, যোগ দেয় নৌবাহিনীও। তারপরও নিয়ন্ত্রণে লেগে যায় 8.5 ঘন্টা। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে পণ্য গুদামজাতকরণের নীতিমালা মানা হয়নি, রাখা হয়নি ফাঁকা জায়গা। সিঁড়ি ছিল সংকীর্ণ, ছিল না ফায়ার এক্সিট, নিচে ছিল না ওয়াটার রিজার্ভ। নির্মাণে মানা হয়নি কোনো ধরনের নীতিমালা। ফলে আগুন নেভাতে এবং ভবনে ঢুকতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। ভিতরে কোনো গ্যাংওয়ে নাই, অ্যাক্সেস কোনো ইজি অ্যাক্সেস নাই, যে কারণে ভিতরে ঢুকাও যাচ্ছে না। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি, ক্ষতিও নিরূপণ করা হয়নি, পাওয়া যায়নি মালিক পক্ষেরও কাউকে। ছাদ পর্যন্ত ঠাসা মালামাল, কোনো পরিকল্পনা অনুযায়ী মালামাল রাখা হয়নি, সুরিগের কোনো নীতিমালা পালন করা হয়। ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলেছে ফায়ার সার্ভিস। ভবনটির কাঠামোগত সক্ষমতা একেবারে কমে গেছে। ছাদের এক জায়গায় ফেটে ফাঁকা হয়ে গেছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর, আপনি জানাবেন আগুনের কারণ ও ক্ষতির বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা, এবং ঘটনা তদন্তে কমিটি গঠনের বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? আপনি জানেন যে কালকে রাতে যখন আসলে আগুনটি লাগে তারপর থেকেই কিন্তু অনেকটা ধোঁয়াশার ভিতর দিয়েই মিডিয়া কর্মী সহ ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন তারা ছিলেন। প্রথমে ফায়ার সার্ভিস কিন্তু বলছিল যে এটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পেরেছি যে জায়গা থেকে আসলে আগুনের সূত্রপাত 4তলা ভবনের 3 তলা, সেই 3 তলা ভবনে কিন্তু এখন আমরা অবস্থান করছি। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে খেলার সরঞ্জামাদির গুদামটি, সেখানে কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখনো লাল নীল বলগুলো, কিংবা আপনি যদি ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম বলেন, কিংবা যাবতীয় খেলার যত রকম সরঞ্জাম আছে যেগুলো আমরা সচরাচর আসলে দেখে থাকি কিংবা ব্যবহার করে থাকি, তার পুরো দুস্তুর একটি গোডাউন ছিল এই 4তলা ভবনটি, এবং যার এখন কোনো কিছুই আসলে সেই অর্থে অবশিষ্ট নাই। আপনি নিশ্চয়ই দেখছেন। তারপরেও আমরা সকালে যখন আসলে আগুনটি নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ 9 ঘন্টা পর সকাল 8টায়, তারপর থেকে আমরা দেখেছিলাম যে ব্যবসায়ীরা কিন্তু এখানে এসে আসলে শেষ ধ্বংসস্তূপ থেকে, যেমনটি আমরা গত ঈদে আসলে বঙ্গবাজারে দেখেছিলাম যে আসলে কিছু নেই তা জেনেও তারা শেষ আসলে চেষ্টা করছিলেন হাত দিয়ে কিছু পাওয়া যায় কিনা, কিছু অবশিষ্ট আছে কিনা, সেই জিনিসটি আসলে তারা শেষবারের মতো চেষ্টা করছিল, এবং সেই চেষ্টার ধাপটিও কিন্তু এখন শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন যে জিনিসটি দেখছেন যে 3 তলা, এর উপরে 4 তলা, 2 তলা, 1 তলা, এখানে আসলে কোনো কিছু অবশিষ্ট নেই। টোটাল যা আছে পুরোটাই ধ্বংসস্তূপ বলতে পারেন, কিংবা ছাই লেলিহান শিখা সেগুলোই আছে। তবে ধোঁয়া কিছুক্ষণ আগ পর্যন্ত উঠছিল। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস কিন্তু নির্বাপনের ঘোষণা দিয়ে তারা কিন্তু এই জায়গা ত্যাগ করেছেন। তবে যে ঝুঁকিপূর্ণ কথাটি বলা হচ্ছে যে এই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, সেটি আসলে মুখে মুখেই রয়ে গেছে, কারণ এই ভবনটিতে এখনো মানুষের প্রবেশাধিকার আছে, সেইভাবে কোনো সিলগালাও কিন্তু করা হয়নি। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি সংবাদেও আমরা বলছিলাম, যে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে কিন্তু এখানে এই গুদামটি আসলে তৈরি করা হয়েছিল, এবং এই কথাটি প্রতিবার আগুনের পরে যে ভবনেই আগুন লাগুক, যেটিরই গুদাম হোক কিংবা সেটি রেস্টুরেন্ট হোক, যেটিই হোক, আমরা এই কথাগুলো সবসময় আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে শুনে থাকি। এবারও আমরা সেরকম শুনেছি, এবং এই ভবনের যে মালিক তাকে কিন্তু এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি, এবং এই ভবনটি যেভাবে এখানে দাঁড়িয়ে আছে তার চারপাশে আরও যে 3টি ভবন আছে সবগুলো কিন্তু লাগোয়া, এবং যার কারণেই কিন্তু কালকে আগুন নেভাতে
নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকে অনেক বেশি বেগ পোহাতে হয়েছিল। বিশেষ করে পানির সোর্স ছিল না, এখানে যে তারা উঠবে সেই ওঠার জন্য আসলে যথেষ্ট স্পেস ছিল না। সব কিছু দিয়ে কিন্তু এই আগুনটি নেভাতে তাদের সর্বোপরি 9 ঘন্টা সময় লেগেছে। আর নির্বাপনের কথা যদি বলি সেটা কিন্তু প্রায় 12 ঘন্টার ওপরে। তো দিন শেষে এখানে কোনো প্রাণহানি না ঘটলেও কিন্তু ব্যবসায়ীরা এই ঈদের আগে খেলার সরঞ্জামাদি হলেও কোটি কোটি টাকার কিন্তু মালামাল এখানে কিন্তু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে সেই টাকার অঙ্কটি কত সেটি ব্যবসায়ী প্লাস ফায়ার সার্ভিস কেউ আমাদের এখন পর্যন্ত বলতে পারেনি। তারা তাদের সংখ্যাটি নিরূপণ করে আমাদেরকে পরবর্তীতে জানাবেন এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি বরাবরের মতো গঠন করেছেন এবং সেই তদন্ত কমিটি আসলে এই ভবনটিকে সিলগালা কিংবা ভবন মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তদন্ত কমিটি সেই সুপারিশ করবে এবং সেই সুপারিশ অনুযায়ী যাত্রাবাড়ি থানা পুলিশ আমাদের যেটি জানিয়েছেন তারা সেটি তামিল করবেন। তো এখন পর্যন্ত আসলে এই এলাকা থেকে গোডাউন পুরান আমার কাছে এই সর্বশেষ। ধন্যবাদ। সপ্তম দিনেও কার্যকর হয়নি সরকারের বেঁধে দেয়া নিত্যপণ্যের দর, বরং নতুন করে বেড়েছে চাল, মুরগি ও পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 230 টাকায়। হঠাৎ করেই বস্তা প্রতি 150 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তির খবর নেই। বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা, দাম নির্ধারণ কোনো কিছুই যেন কাজে আসছে না, বরং প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এমন বাস্তবতায় নিম্ন ও মধ্যবিত্তের সংসার চালানোই দায়। 10 টাকা কামাই করে 20 টাকা খরচ হইতাছে, যেই বাজারের যেই পরিমাণ দাম আমাদের সাধারণ মানুষেরা খাইতে অনেক কষ্ট হইতাছে। একটা লেবুর দাম 25 টাকা, একসময় আমরা 25 টাকা হালি কিনতাম। আমরা জনগণ জিম্বি হয়ে গেছি। আগাম বার্তা ছাড়াই অস্থির হয়ে উঠেছে চালের বাজার। রমজানের এই সময়ে চালের চাহিদা কম থাকলেও বেড়েছে চালের দাম। আপনার মিনিকেট 3 থেকে 4 টাকা বাড়ছে কেজিতে, 28-3 টাকা বাড়ছে। কেন বাড়তেছে সেরা কিছু আমাদেরকে বলতেছে না, মোকামে দাম বেশি। গেল সপ্তাহে কমার পর ফের ঝাঁজ বেড়েছে পেঁয়াজে। গতকালকে আমরা 65 টাকা বিক্রি করছি আর আজকে আমাদের কিনাই পড়ছে 70 টাকা। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। দাম নির্ধারণ করে দেয়া হলেও তাতে পাত্তা দিচ্ছে না বিক্রেতারা। মাজারগুলো 400 আর বড়গুলো 450। মাছের সাইজের উপর দাম ডিপেন্ড করে। পাঙ্গাস 220 টাকা করে বিক্রি করি, 200 করে বিক্রি করি, তেলাপিয়া 220-200 করে। বাজারে প্রায় 250 টাকা ছুঁই ব্রয়লার মুরগি, 750 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 1100 টাকায়। কোনো কষায় কোনো ব্যাপারীরা শুদ্ধ দিতে পারবে না। হ্যাঁ, ভারতের থেকে গরু ছাড়ক, আমরা গরুর মাংস 550 টাকা 500 টাকা কেজি খাওয়াবো কাস্টমারকে। সরকার যদি আমাদেরকে ডিলার হিসাবে আমাদের দেয় যে আমরা 150 টাকা কেজি আপনাদেরকে দিলাম, আপনারা 175-70 বেচেন, এখন তো আমরা আইন কিভাবে মানতে যাবো? কোন 200 টাকা কেজি আমি যদি কিনি 175 টাকা সরকারি আইনে বেচতে পারি? ভরা মৌসুমে দাম বেশি থাকলেও মৌসুমের শেষে এসে নিম্নমুখী সবজির দর। তবে লেবু, বেগুন, শসা বিক্রি হচ্ছে চড়া দামে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদের বরিশালের বাজার পরিস্থিতি জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের বাজার পরিস্থিতি কিন্তু ওঠানামা করছে একদমই। আসলে ক্রেতা যারা আছেন তারা বুঝতেছেন না যে আসলে বাজারে যেই চিন্তা নিয়ে তারা যায় তার ঠিক উল্টো ঘটে। যেমন একটু আপনাকে জানাতে চাই, এখন কিন্তু বরিশালের সবজির দামটা অনেকটাই কম আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, কিন্তু হঠাৎ করে কিন্তু বরিশালে কিছু কিছু জায়গায় আমরা চালের দামটা বৃদ্ধি দেখেছি। আর বিশেষ করে গতকালকেও যেই মুরগির 200 টাকা কিংবা 300 টাকা, যে ব্রয়লার 200 টাকা এবং লেয়ার 300 টাকা কেজি ছিল, সেটি কিন্তু আজকে 30 টাকা বেড়ে 330 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগিরও কিন্তু আমরা দাম বাড়তে দেখেছি। তো উল্লেখযোগ্যভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে কৃষি বিপণন কর্মকর্তা এবং বরিশাল জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু যৌথ একটি ভ্রাম্যমাণ আদালত করে এবং সেই আদালতের মাধ্যমে কিন্তু তারা 650 টাকা হারে গরুর মাংসের কেজি বিক্রি করার নির্দেশনা দিয়েছেন এবং সেই ধরনের লিফলেটও বিতরণ করছেন। আমরা প্রত্যেকটি বাজারে এমনটি লক্ষ্য করেছি, কিন্তু আজকে কিন্তু এর চিত্রটি পুরোই উল্টো দেখেছি। তার কারণ হচ্ছে 750 থেকে 780 টাকা হারে বরিশালে গরুর মাংস বিক্রি করছে এবং এখন
মানে ক্রেতাদের সাথে বিক্রেতাদের একটি বাকবিতণ্ডতার সৃষ্টি হচ্ছে। তার কারণ বিক্রেতা যারা রয়েছেন তারা বারবারই একটি মানে তাদের সরকারের উপরে তারা দোষটা পাচ্ছেন, আর ক্রেতা যারা আছেন তারা সরকারের নির্দেশনা মানার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে যদি বলতে চাই সেটি হচ্ছে যে সেরকম পরিস্থিতি দেখছেন। একটু আমাকে দেখাতে চাই এখানে যে সবজির বাজার যেটি রয়েছে বরিশালে, কিন্তু সবজির বাজার এখন অনেকাংশেই কম, তবে সবজি এখন উঠছে যেহেতু এখন দাম কম দেখা দিচ্ছে, এই কারণে মানুষ এখন ক্রয় ক্ষমতার মধ্যে আসছে, তারাও খুশি। তো তারা ভাবছে যে সবজির দামের পাশাপাশি অন্যান্য যে কৃষিজাত মাছ মাংস গুলো রয়েছে সেগুলো যদি কম হয় তাহলে তারা আসলে আরো মানে তৃপ্তি সহকারে বরিশালের বাজারটি থাকবে। আর শেষ করবো তার একটু বলে যাই, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যে কাজটি করার কথা সেটি কিন্তু বরিশালের লক্ষণীয় নয়। তারা কিন্তু সেইভাবে কিন্তু তারা অভিযান লক্ষণীয় নয়, তারা অভিযান করছেন না, আর যাও বা করছেন তা বরিশাল শহরের মধ্যে তাদের দৃষ্টিগোচর হচ্ছেন না। ফলে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে বরিশালের বাজার একদম ওঠানামা করছে, সঠিক মনিটরিং ব্যবস্থা নেই, আজকে একদম কালকে অপর দাম। তো আজকে যে বিষয়টি সেটি মাছ মাংসের দাম বেশি, সবজির দাম কম। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সাদিয়া। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকারকে ডামি মন্তব্য করে তিনি বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র হরণ করছে ক্ষমতাসীনরা। সকালে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে জয়নুল আবেদিন ফারুক একথা বলেন। বিএনপি সারা দেশে শক্তি অর্জন করছে জানিয়ে তিনি বলেন, কারামুক্ত নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে, সরকার পতনের কর্মসূচি অব্যাহত থাকবে। ৭ জানুয়ারি নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করেছে অভিযোগ করে ফারুক বলেন, এতে জনগণ ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্য বয়কট করছে। বাংলাদেশের ৭ জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেটা অগণতান্ত্রিক হয়েছে, অগ্রহণযোগ্য হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পণ্য বর্জন করছে। তো রিজভী আহমদ সাহেব উনি সেই মুখপাত্র হিসাবে বলেছেন, আমরা সংহতি প্রকাশ করছি। এখনও আজকে জিয়া পরিষদের ৩৭তম জন্মদিনে আমরা সংহতি প্রকাশ করছি। বিএনপি দেউলিয়া আর বেপরোয়া হয়ে প্রতিবেশী রাষ্ট্রকে বর্জন করে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এটাকে বিএনপির পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড উল্লেখ করে কাদের বলেন, বিএনপির এমন আচরণে ভারতের সাথে এদেশের সম্পর্কের কোনো ঘাটতি হবে না। ভারতীয় পণ্য যারা বয়কট করবে এদেশের মানুষও তাদেরকে বয়কট করবে। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, কতটা উগ্র অবিবেচক হলে, কতটা রাজনৈতিক কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ.কমের সার্ভার অপারেটররাই ট্রেনের টিকিট কালোবাজারি করত বলে জানিয়েছে র্যাব। এই চক্রের মূল হোতা মিজান ঢালি সহ ৯ জনকে আটক করা হয়েছে। সকালে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক। তিনি বলেন, সহজ.কমের সহায়তায় চক্রটি রেলওয়ের সার্ভার থেকে প্রতিদিন ৫০০র বেশি টিকিট সারা দেশে বিক্রি করত। র্যাবের এই মুখপাত্র বলেন, ঈদ সামনে রেখে চক্রটি কমলাপুর স্টেশনের সার্ভার অপারেটর সবুজের সহযোগিতায় টিকিট কাটত। সিন্ডিকেট প্রধান মিজান ঢালি এই সিন্ডিকেট তৈরি করে সারা দেশে কালোবাজারি চক্রের নেতৃত্ব দিচ্ছিল ২০১৩ সাল থেকে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের যে মূল সিন্ডিকেট অর্থাৎ ডালি সিন্ডিকেট, যেই ডালি সিন্ডিকেটের মূল হোতা মিজান ডালি সহ আমরা ৯ জনকে আটক করতে সক্ষম হয়েছি। রাজধানীর পল্লবীতে পেপার সানি কিশোর গ্যাংয়ে নিজেদের দ্বন্দ্বের জেরে হত্যার শিকার হয় ফয়সাল। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এর কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ।
গেল 15 মার্চ সদস্য শাহিন ও তার বোন তানজিলার সঙ্গে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ফয়সাল ও রানার সঙ্গে মারধর হয়। পরের দিন গ্রুপের অন্য সদস্যদের নিয়ে ফয়সালকে হত্যা করে শাহিন। এদিকে উত্তরায় নাইট গার্ড খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। হারুনুর রশিদ জানান, এলাকায় নিজেকে ডন প্রমাণ করতে 9টি খুনের পরিকল্পনা করে গ্রেপ্তারকৃত আসামি। আগামী জুলাইয়ের পর স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে যারা যোগদান করবে তাদের বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে সার্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যয়ে। নতুন এই স্কিমকে স্বাগত জানিয়েছে বিশ্লেষকরা। তাদের মতে এতে স্বশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যেসব কর্মচারী সরকারি পেনশনের বাইরে ছিল, এবার তারাও পেনশনের আওতায় আসবে। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্র মালিকানাধীন সকল ব্যাংক, বীমা ও পুঁজিবাজার খাতের কোনো নতুন চাকরিজীবী আর বিদ্যমান নিয়ম অনুযায়ী পেনশন পাবে না। আগামী 1 জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যারা নতুন চাকরি নেবে তাদের জন্য আসছে নতুন স্কিম প্রত্যয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্বশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরাও আসবে এই স্কিমের আওতায়। প্রত্যয় কর্মসূচিতে একজন কর্মচারী নিজ বেতন থেকে 2,500 টাকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একই পরিমাণ টাকা 30 বছর পর্যন্ত চাঁদা দিলে অবসরের পর অর্থাৎ 7 বছর বয়সে ওই কর্মচারী মাসিক 62,330 টাকা হারে পেনশন পাবে। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আসলে তাদের জন্য পেনশন ছিল না, শুধুমাত্র হয়তো কোনো যেটাতে গ্র্যাজুইটি ছিল, কোনোটাতে হয়তো শুধু সিপিএফ ছিল, তো সেই যে একটা চাকরি জীবনের অনিশ্চয়তা, যে আসলে ভবিষ্যতে তার কি হবে, মানে আর্থিক নিশ্চয়তার, তো সেই জায়গাটা কিন্তু একটা অবসান হয়ে গেল। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভালো পদক্ষেপ। তবে 60 বছরের আগে কোনো কর্মচারী চাকরি ছাড়লে তারা কিভাবে পেনশন স্কিমের সুবিধা পাবে তা নিয়ে রয়ে গেছে অনেকটাই ধোঁয়াশা। যারা ডিসেবিলিটি প্রোগ্রামে কোনো কারণে একটি কার অ্যাক্সিডেন্ট, রোড সাইড অ্যাক্সিডেন্টে যদি যারা আঘাতগ্রস্ত হয়, তাদের জন্য কিন্তু একটাকে বলা হয় স্পেশাল রিটায়ারমেন্ট কোটা। এটা আমি মনে করি বাংলাদেশ সরকারের রাখা উচিত। এই জায়গাতে আমি মনে করি একটু নতুন করে চিন্তার দরকার আছে এবং একটা যদি কোনো কৌশল বা রূপরেখা এটা দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে যারা অনিশ্চয়তার মধ্যে আছেন তারা হয়তো অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন। এছাড়া পেনশন স্কিমের টাকা কোথায় ও কিভাবে বিনিয়োগ করা হবে সে বিষয়ে পরামর্শ দিলেন এই বিশ্লেষক। এনভিডিয়াতে যারা বিনিয়োগ করেছিল, বিশেষ করে নরওয়েজিয়ান পেনশন ফান্ড, ডেনিশ পেনশন ফান্ড, ওইসিডি দেশগুলো, ইউকের পেনশনাররা, ক্যালিফোর্নিয়ার পেনশন ফান্ডরা যখন বিনিয়োগ করেছিল, আজকে তাদের রিটার্ন প্রায় 2000% রিটার্ন এসেছে বিগত 5 বছরের ভিতরে। তো আমরা যদি বাংলাদেশিদের যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, গ্লোবাল টেকনোলজি হাবগুলোতে যদি আমরা বিনিয়োগ করাতে না পারি, তাহলে মানুষ কেন পেনশন ফান্ডে বিনিয়োগ করবে? গত বছরের 17 আগস্ট চালু হওয়া সার্বজনীন পেনশন কর্মসূচিতে 14 মার্চ পর্যন্ত যুক্ত হয়েছে 26,851 জন গ্রাহক। সেলিম মালিক, RTV, ঢাকা। সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া MV আবদুল্লাহ জাহাজটির কাছাকাছি অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ। MV আবদুল্লাহকে ঘিরে চক্কর দিচ্ছে ইউ নেভির হেলিকপ্টার। সোমালিয়া উপকূলে জলদস্যু দমনে অপারেশন আটলান্টা নামে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় গভীর রাতে অপারেশন আটলান্টা তাদের এক্স অ্যাকাউন্টে এ তথ্য প্রকাশ করে। এতে বেশ কিছু ছবিতে ইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধ জাহাজটি থেকে বাংলাদেশের জিম্মি জাহাজটিকে দেখা যায়। আধিপত্য বিস্তার নিয়ে যশোরে জিল্লুর রহমান শিমুল নামে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গেল রাতে সদর উপজেলার গবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল একই গ্রামের মোকলেসুর রহমানের ছেলে এবং চূড়ামনকাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। নিহতের স্ত্রী নাসিমা খাতুনের অভিযোগ, আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার বুলবুল, বিল্লাল ও নাইম সহ বেশ কয়েকজন তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিশ্ব পানি দিবস আজ। বৈশ্বিক স্থিতাবস্থা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকল্পে পানির অপরিহার্য ভূমিকার বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব পানি দিবসের এবারের প্রতিপাদ্য শান্তির জন্য পানি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মানুষসহ পৃথিবীর প্রাণীকুলের জীবন ধারণের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ, নিরাপদ ও সুপেয় পানি অপরিহার্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, পানির প্রতিটি ফোঁটার সর্বোত্তম ব্যবহারই নিশ্চিত করতে পারে পানির সর্বজনীন ন্যায়ভিত্তিক বন্টন ও ব্যবস্থাপনা। ৭১-এর অগ্নিঝরা মার্চের এ দিনে চারদিকে পুরো দমে চলে প্রতিরোধের প্রস্তুতি। প্রতিদিনই মিছিল সমাবেশে উত্তাল হয়ে ওঠে ঢাকা। ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের প্রস্তুতি শুরু হয় এদিন থেকে, যাতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি ঢাকার সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা হয়। অন্যদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এছাড়াও এদিন ইয়াহিয়া এবং জুলফিকার আলীর মধ্যে সোয়া ১ ঘণ্টার বৈঠক হয়। এবার থাকছে বিকাশ ঈদ বাজারের খবর। প্রতি বছর নতুন নতুন চাহিদা বাড়ায় বড় হচ্ছে ঈদের অর্থনীতি। ঈদকে সামনে রেখে সেজে উঠছে রাজধানী সহ দেশের ছোট বড় সব বিপণী বিতান ও শপিং মলগুলো। মার্কেটগুলো ভরে উঠছে নতুন ও বাহারি সব পোশাক আশাকে। ক্রেতাদের ব্যবহারে আরাম, স্বাদ ও সাধ্যকে প্রাধান্য দিয়েই দোকানিরা নতুন নতুন পোশাক সো আশা করি রমাদান উপলক্ষে আপনারা আসবেন আমাদের এমব্রেলা শোরুমে। এমব্রেলা, যেখানে জামা, জুতা থেকে শুরু করে সবকিছু পাবেন এক ছাদের নিচে। যারা আমার মতো সবকিছু এক দোকান থেকে কিনতে পছন্দ করেন তাদের কাছে নির্ভরতার জায়গা হতেই পারে এই দোকানটি। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আর্থিক অনিয়মের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি সরকারের 2021-22 সালের আবগারি নীতি ঘিরে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের এই অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থা ইডির অভিযোগ, এই নীতি করে আম আদমি পার্টির নেতারা 100 কোটি টাকা নিয়েছিলেন। ভারতের ইতিহাসে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হলেন কেজরিওয়াল। নির্বাচন সামনে রেখে এই গ্রেপ্তারকে ষড়যন্ত্র হিসেবে মন্তব্য করে আম আদমি পার্টি বলেছে, কারাগারে থেকেই দলের প্রধান ও মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন কেজরিওয়াল। গাজায় দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আশা ব্যক্ত করেছেন সংস্থাটির কর্মকর্তারা। এ বিষয়ে নেতানিয়াহুর সাথে আলোচনার জন্য ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে। এছাড়াও কাতারের দোহায় শান্তি আলোচনায় অংশ নিতে মোসাদ প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পাঠালো ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির এসব অগ্রগতির মধ্যে পশ্চিমা বিশ্বের অনুরোধ উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় 140 জন নিহত হয়। এবার খেলার খবর, ফুটবল। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হল বাংলাদেশ দল। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আই গ্রুপের ম্যাচে বড় ব্যবধানে হারল জামাল ভুঁইয়ারা। এই হারে 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। অন্যদিকে সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে ফিলিস্তিন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দেখে মনে হতে পারে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখতে স্টেডিয়ামমুখী দর্শকরা। কুয়েতের জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইরে বাংলাদেশি সমর্থকদের এই স্রোত গিয়ে ঠেকেছে ভেন্যুর গ্যালারিতে। কিন্তু যে উত্তাপ আর উন্মাদনা নিয়ে ম্যাচটা দেখতে গিয়েছিল সমর্থকরা, সেখানে পড়েছে ভাটা। দিন শেষে প্রবাসী দর্শকদের হতাশই করল জামাল ভুঁইয়ারা।
শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে অতি রক্ষণাত্মক কৌশলে খেলার খেসারত দিল বাংলাদেশ। প্রথমার্ধের আগে 2 গোল বাংলাদেশের জালে, যার একটি এসেছে হ্যাট্রিকম্যান উদয়ের পা থেকে। প্রথম গোলটা বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক ফিলিস্তিন। বাংলার রক্ষণের অসহায় আত্মসমর্পণ। 49 মিনিটে শিহাব কুম্বরের গোলে লিড 3-0। এরপর 53 ও 77 মিনিটে উদয়ের জোড়া আঘাত হ্যাট্রিক পূরণ করেন এই স্ট্রাইকার। শেষে 5-0 গোলের বড় পরাজয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী 26 মার্চ বাংলাদেশে হবে হোম ম্যাচ। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।